বড়দিন আজ 25শে ডিসেম্বর। একটু ওপার বাংলার দিকে নজর রাখি। বড়দিনে সবাই সারপ্রাইজের অপেক্ষা করেন, কিন্তু বড়দিনে একেবারে বড় ধাক্কা খেলেন মোহাম্মদ ইউনূস, এবং একটা না দুটো ধাক্কা খেয়েছেন তিনি। একদিকে 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান, অর্থাৎ খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশে 17 বছর পর। ঠিক তার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা খোদাবক্স চৌধুরী তিনি পদত্যাগ করলেন। হাদির মৃত্যুর প্রেক্ষিতে পদত্যাগ করতে হলো খোদাবক্সকে। বিবৃতি জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, এবং তারেক রহমানকে নিয়ে এক প্রকার আবেগে ভেসেছেন অনেকেই, তাদের দলের সমর্থকরা, কর্মীরা, এবং তার পাশাপাশি গণসংবর্ধনা দেওয়া হয়েছে তাকে। এক প্রকার উচ্ছ্বাসে মেতেছেন সমর্থকরা, এবং সেই ছবি দেখে এক প্রকার হাসি উধাও হয়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের। দেখুন, তারেক রহমান ফেরার পর যে ছবিটা, একেবারে কাতারে কাতারে মানুষের ভিড়, বিএনপির সমর্থকদের ভিড়, এবং এই পরিস্থিতিতে এক প্রকার হাসি উধাও হয়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের। অর্থাৎ এই যে সমর্থন, অর্থাৎ 17 বছর পর তিনি প্রত্যাবর্তন করলেন দেশে, আর তারপর যেভাবে বিএনপির সমর্থকদের ভিড় নজরে এসেছে, তাদের উচ্ছ্বাস, এই যে গণসংবর্ধনা ছবি, তা দেখেই এক প্রকার তাহলে কি উদ্বেগে মোহাম্মদ ইউনূস। আর পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা খোদাবক্স চৌধুরী তিনিও পদত্যাগ করেছেন। অর্থাৎ সামগ্রিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কি 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের আগে চাপে পড়ে গেলেন মোহাম্মদ ইউনূস। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রের নজরে রয়েছে বাংলাদেশ নির্বাচন। তারেককে স্বাগত জানাতে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপি নেতৃত্ব। প্লেন থেকে দেশে ফেরা ছবিও পোস্ট করেছেন তারেক রহমান, অর্থাৎ সেই ছবিও ইতিমধ্যেই তারেক রহমান তিনি পোস্ট করেছেন। এবং 17 বছর পর, যেমনটা জানাচ্ছিলাম, বাংলাদেশে প্রত্যাবর্তন তারেক রহমানের, খালেদা জিয়া পুত্রের। এবং পাকিস্তানপন্থী দল বিএনপি এবার কি ফিরবে বাংলাদেশে, এই প্রশ্ন কিন্তু উঠছে। ইতিহাসে পাকিস্তান পন্থার পথেই এর আগে কিন্তু হেঁটেছে বিএনপি, অর্থাৎ 2001 থেকে 2006, যে সময় খালেদা জিয়া বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন। এবং বিএনপির যে হিস্ট্রি, তা কিন্তু বলে পাকিস্তান পন্থার পথেই হেঁটেছে বিএনপি। মুশারফের সঙ্গে মধুর সম্পর্ক ছিল খালেদা জিয়ার। তাহলে বিএনপির হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণে কি আরও বাড়বে পাক মদত, এই প্রশ্নটাও কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে এই পরিস্থিতিতে। আর আসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ, যেমনটা বলছিলাম, তারেক রহমানের নজরে রয়েছে 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ বাংলাদেশের নির্বাচন। এবং আসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের নজর তারেক রহমানের। 300 আসনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, এবং বিএনপি 275টি আসনে প্রার্থী দেবে। বাকি আসন ছাড়া হয়েছে শরিকদের। বিএনপির শরিক জামাত পাচ্ছে 4টি আসন। আসন্ন নির্বাচনে আপনারা জানেন, নিষিদ্ধ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ দখল করা, এটাই কিন্তু লক্ষ্য খালেদা জিয়ার পুত্রের। তাহলে প্রশ্ন উঠছে, পাকিস্তানপন্থী দল বিএনপি কি ফিরবে বাংলাদেশে? আর এখান থেকেই বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে, পুরোটাই বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, স্বাগত জানাই দুটো নিউজ রুমে এবং ক্যালকাটা নিউজে। প্রথমেই যে প্রশ্নটা রাখবো আপনার কাছে, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তো নজর সেদিকেই নজর রয়েছে তারেক রহমানের, কিন্তু এই যে 17 বছর পর প্রত্যাবর্তন তার, এটা কি মোহাম্মদ ইউনূসকে উদ্বেগে রাখবে? তারেক রহমানের প্রত্যাবর্তন অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে বিএনপির যে সুপ্রিমো বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ। তিনি এর আগে দুবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং তার দীর্ঘ অভিজ্ঞতা, কিন্তু তার ছেলে বিভিন্ন মামলায় জড়িত ছিলেন। বড় ছেলে তারেক জিয়া লন্ডনে ছিলেন, এবং তিনি তার মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে ছেড়ে চলে যাওয়ার পরে। তিনি ফিরেছেন, এবং ফিরেছেন কিন্তু একটা আশঙ্কা নিয়ে, অর্থাৎ যে শরিক দল জামাতে ইসলাম, সে যাদের সাথে হাত ধরে বিএনপি এক সময় সরকারে গড়ে তুলেছে 2001 থেকে 2006। তারপরে রিসেন্ট যে ডেভেলপমেন্ট, 1 বছরের বেশি সময় ধরে জামাত বিএনপি কে টক্কর দিচ্ছে। কোথাও কোথাও বিএনপি কে সাপ্রেস করে জামাত নিজের কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই অবস্থায় বিএনপি নেতৃবর্গের মধ্যেও একটা আশঙ্কা রয়েছে যে সাপোর্টেজ করবে কিনা জামাত। তো একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে বিএনপি। তবে
যেহেতু এদের গণতান্ত্রিক নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে, তারেক রহমানের যে পিতা জিয়া রহমান, শহীদ জিয়া রহমান, তিনিও বাংলাদেশের সামরিক প্রধান এবং প্রেসিডেন্ট ছিলেন। তো তারও একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু এরা যদিও বলে ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল, কিন্তু তারপরেও এদের কিন্তু একটা মানে জামাত বা মানে প্রো পাকিস্তানি একটা অ্যালাইনমেন্ট একটা ছিল, মানে এতটা মানে জামাতের মতো কি বলবো মানে ওপেন নয়, কিন্তু প্রচ্ছন্ন একটা ওই পাকিস্তান লাইন তারা মেনটেন করতেন যখনই যারা ক্ষমতায় এসছেন। পাশাপাশি বিএনপির সাথে ভারতের সরাসরি বিরোধিতা থাকেনি ঠিকই যখন ক্ষমতা এসছে, আবার হাসিনার মতো দল যে আওয়ামী লীগের মতো খুব সক্ষমতা গড়ে ওঠেনি, একটা ওয়ার্কেবল রিলেশনস কিন্তু ছিল। এখন এই অবস্থায় আমি যতটুকু জানতে পারছি রিসেন্ট বিভিন্ন ক্লিপিংস দেখে বা নিজস্ব যে নেটওয়ার্ক তার মাধ্যমে, যে বিএনপিও চাইছে ভারতের সাথে কিছুটা সমঝোতা করতে, কারণ যারা রিয়েলিটিটা বোঝে যে আমার তো কখনো ক্ষমতা ডিরেক্টলি আসেনি বা অন্যান্য রিলিজিয়াস অর্গানাইজেশন গুলো যে দেশকে কিভাবে চালাতে হয়, তারা এই বাধ্যবাধকতাটা অন্তত জানে যে ভারতকে ছাড়া চলা যাবে না, কারণ হচ্ছে জিওগ্রাফিক্যাল যে কম্পালশন, 3 দিকে ঘিরে রয়েছে ভারত। পাশাপাশি ভারতের তরফ থেকে একটা ভুল হয়েছে, যেটা শুধু হাসিনা করতে গিয়ে তারা কিন্তু বিএনপিকে উপেক্ষা করেছেন। কারণ বেশ 3-4 বছর আগে আমার মনে পড়ে দিল্লিতে বিএনপির উচ্চ স্তরের কিছু নেতৃবর্গ এসেছিলেন, মানে আমাদের উচ্চ বর্গের মানে শাসক দলের উচ্চ বর্গের নেতৃবর্গের সাথে দেখা করতে দিল্লিতে, কিন্তু সেইভাবে তাদেরকে এন্টারটেইন করা হয়নি। ধরাই হয়েছিল সাউথ ব্লক থেকে যে হাসিনাই সারা জীবন ক্ষমতায় থাকবেন এবং আওয়ামী লীগ তার মৃত্যুর পরে হয়তো আওয়ামী লীগ এটা পতাকা বহন করবেন, কিন্তু ক্ষমতা যেহেতু চিরস্থায়ী নয় এটা আমরা বুঝলাম। এবং সেখানে যদি একটা ওয়ার্কেবল রিলেশন সব দলের, মানে যারা বিরোধী দল ছিলেন বাংলাদেশে, যাদেরকে ইলেকশন লড়তে দেওয়া হয়নি, মানে দুটো নির্বাচনে হাসিনা সরকার লড়তে দেয়নি, তাদের সাথেও কিন্তু একটা সম্পর্ক রাখা উচিত ছিল। তো এই অবস্থায় আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমরা ওয়াচ করছি যে বিএনপির কর্মসূচি কি, তারেক জিয়া কি ধরনের ভাষণ দিচ্ছেন, তারা ইন্ডিয়াকে গুরুত্ব দিচ্ছেন কিনা, নাকি জামাতরা যা বলছেন একই ভয়েস মেলাচ্ছেন। তো অনেকটা আশাবাদী আমার মতে যে মন্দের ভালো অন্তত বিএনপি অন্তত তাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করার মানে অভিজ্ঞতা রয়েছে। যদি বলি যে 1991 থেকে 1996 সময় যেটা অবাধ নির্বাচন হয়েছিল বাংলাদেশে, খালেদা জিয়ার দল বিএনপি, আওয়ামী লীগ মানে এবং এরশাদের দল জাতীয় পার্টি, তারা অংশগ্রহণ করেছিল, অবাধ নির্বাচন হয়েছিল। সেখানে কিন্তু বিএনপি ক্ষমতা এসেছিলেন, মানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, খুব ভালো একটা গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছিলেন। যদি সেরকম সরকার এখন উপহার দিতে পারবেন কিনা সেটা আমরা সন্দিহান, কারণ হাসিনা কিন্তু নিজেও দেয় এই পরিস্থিতির জন্য। কারণ হচ্ছে হাসিনার সময়, শেষ সময় কিন্তু অনেক কোয়ামি মাদ্রাসার উদ্ভব হয়েছে এবং অনেক মডেল মসজিদ হয়েছে। সেটা হাসিনাকে যতই সেকুলার বলি না কেন, এই এরকম র্যাডিক্যাল ফোর্সের সাথে তিনি আপোষ করতে গিয়ে কিন্তু মানে আগুন নিয়ে খেলা যাকে বলা হয়, অর্থাৎ তিনি যতটা সেকুলার দেখাচ্ছেন অতটা সেকুলার নয়, অর্থাৎ পরিস্থিতি চাপে পড়ে কিন্তু তিনি অনেক অবৈধ মাদ্রাসা এবং র্যাডিক্যাল ফোর্স যারা রয়েছে তাদেরকে নিয়ে চলতেন। এমনি অনেকে ফাঁসি দিয়েছেন, ঠিক আছে, যুদ্ধ অপরাধী যারা জামাত নেতৃবর্গকে ফাঁসি দিয়েছেন, রাজাকারদের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু কোথাও একটা সেই মানে তোষণ সেটা কিন্তু তিনি করেছিলেন। আরেকটা বিষয় দেবাশিস বাবু একটু জানতে চাইবো, ইতিহাস ঘাটলে যেটা জানা যায় পাকিস্তান পন্থার পথেই কিন্তু হেঁটেছে বিএনপি। তো সেক্ষেত্রে যদি বর্তমান যে পরিস্থিতি সেটা তো মানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, কিন্তু যদি বিএনপি আসে শাসনে সেক্ষেত্রে কি পাক মদত আরো বেশি দেখা যাবে বাংলাদেশে? জামাতের মতো আমরা জানি মানে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে জামাতের সাথে বিএনপি এবং প্রো পাকিস্তানি, বিএনপি অনেক নেতৃবর্গের মধ্যে প্রো পাকিস্তানি লিডারশিপ রয়েছে। তো ওখানে আমার মনে হয় এরা জামাতরা যেভাবে করছে বা ইউনিট যেভাবে করছে এতটা হয়তো করবে না, কিন্তু একটা ট্রাস্ট থাকবে। আমরা বলতে পারবো না যে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে না, কারণ এখন এটা বলে টিকতেও পারবে না। খালেদা জিয়ার দল এখানে ক্ষমতা এলে থাকবে, কিন্তু এতটা উগ্র বহিঃপ্রকাশ ঘটাবে না যে কথায় কথা ভারতের নিন্দে করা, ভারতকে উড়িয়ে দেবো, উত্তর পূর্ব ভারত নিয়ে নেবো, এই ধরনের মন্তব্য বা এই ধরনের সরাসরি যে স্টেটমেন্ট থেকে বিরত থাকবে বিএনপি নেতারা। তবে আবার মৌলবাদীদের খুশিও করতে হবে, নাহলে তো টিকে থাকা মুশকিল, তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ বিএনপি যদিও ন্যাশনালিস্ট পার্টি বলে দাবি করে, তাদের এই ন্যাশনালিজমটা ঠিক বাংলাদেশি ন্যাশনালিজম নাকি সেই ন্যাশনালিজমের মধ্যে একটা পাকিস্তানি ফ্লেভার রয়েছে, অর্থাৎ যারা অ্যান্টি মুজিব
সেই তাদের সাথে সম্পর্ক আছে কিনা এটা নিয়ে দীর্ঘ বিতর্ক কিন্তু বাংলাদেশে রয়েছে, এবং বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয় বারে। যেমন শেখ মুজিবুর রহমান জাতির জনক আমরা জানি, তিনি যখন দেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানে একটা বেতার কেন্দ্র থেকে পূর্ব পাকিস্তানে, সেখানে এই ঘোষণার দায়িত্ব দিয়েছিল জিয়াউর রহমানকে। তার জন্য উনি এইভাবে প্রজেক্ট করেন স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান, অন বিহাফ অফ মুজিবুর রহমান তিনি ঘোষণা করেছিলেন। এবং তিনি এবং যে সময় তার ক্ষমতা এসেছেন, ইতিহাসকে বিকৃত করে কিন্তু তারা বিভিন্ন সময় এরকম দাবি করেন যে জিয়াউর রহমানের অবদানটা অনেক বেশি। বাংলাদেশে এটা চলতে থাকে, যেরকম যে বাংলাদেশের যেমন বিমানবন্দর, এই যে ঢাকা বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা সেটাকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা শেখ হাসিনা এসে আবার চেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামে ক্রিকেট স্টেডিয়াম আছে, বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ ইতিহাস বিকৃত কিন্তু বাংলাদেশে হয় এবং নস্যাৎ করে দেয় অতীতের যাদের অবদান রয়েছে। দেবাশিস বাবু, একটু আপনাকে আমি বিরত করব। গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল ঢাকায়, একটু সেই বর্ণনা একটু দিই দর্শকদের। এবং ঢাকায় রীতিমতো বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন আরেক যুবক। যেমনটা জানা যাচ্ছে, নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ছোড়া হয় বোমা, এবং রাত 7:45 নাগাদ নিউ ইস্কাটন এলাকায় ঘটেছে এই ঘটনা। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ফটকের সামনে চাঞ্চল্য ছড়ায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন, তার নাম সিয়াম। চা খেতে এসেছিলেন তিনি, এবং ওপর থেকে বোমা তার মাথায় এসে পড়ে। ঘটনাস্থলেই 21 বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। আরও একবার যাব আমি দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, অর্থাৎ সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যা মানে যতবার একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, আর এটাই স্পষ্ট হচ্ছে সত্যি বর্তমানে অশান্ত পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে আমরা যখন হোলি অডিশন মানে ইভেন্ট হয়েছিল, অর্থাৎ বেকারিতে বেশ কয়েক বছর আগে, প্রায় 10 বছর হতে চললো, তো তারপরে আমরা আতঙ্কিত হয়ে গেছিলাম। তখন বাংলাদেশ শান্ত ছিল, এবং সেই অবস্থায় এরকম জঙ্গি হামলা এখন এটা রেগুলার প্র্যাকটিস হয়ে গিয়েছে। অর্থাৎ 2024-এর 5ই অগাস্ট যখন শেখ হাসিনা ভারতে চলে এলেন, তারপর থেকে এরকম ঘটনা অহরহ ঘটছে। এমনকি পুলিশকে পিটিয়ে ঝুলিয়ে দিচ্ছে, মানুষকে মেরে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, ঘর বাড়ি জ্বালাচ্ছে। এবং এই যে সিয়ামের মানে যে মৃত্যু, হত্যাই আমি বলবো, যে বোমা ছুঁড়েছিলেন আততায়ীরা, তার মাথায় পড়েছে, এই ঘটনা জানান দেয় যে ল অ্যান্ড অর্ডার মানে কি অবস্থা বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশের পুলিশ এবং মিলিটারি তাদের মনে হাত পা বাঁধা। তারা যদি নির্দেশিত হতেন সরকারের দ্বারা, ইউনিসেফ প্রশাসনের দ্বারা, যে যখন এরকম ঘটনা ঘটবে সাথে সাথে পদক্ষেপ নেওয়া বা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে, বা এই ঘটনার আগে ইন্টেলিজেন্স যদি খুব করা হতেন, সার্ভিলেন্সে রাখতেন, তাহলে এই ঘটনা কমবে। তারা দেখছেন যে এরকম ঘটনা করার পরে ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোনো নৈরাজ্য এই বিস্তার করার যে মানুষগুলো ছবিগুলো উঠে আসছে, তাতে বাংলাদেশ মানে উচ্চারণটা এক থাকলেও দেশের বানানটা বোধহয় চেঞ্জ হয়ে গেছে, এটাই মানে জানান দিচ্ছে বারবার ওপার বাংলা। আরো একটা বিষয় জানাই আপনাদের, কামরান সঈদ ইসমানি কে? তিনি পাকিস্তানি নেতা। কেন তিনি সংবাদের শিরোনামে উঠে এসেছেন? কারণ তিনি রীতিমতো ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছেন, এবং তিনি বলছেন বাংলাদেশে যদি নাক গলানো হয় তাহলে ভারতকে যুদ্ধের সম্মুখীন হতে হবে। বলছেন তো বলছেন, এবং তিনি যেখানে বসেছেন, অর্থাৎ তার যে ছবিটা এসেছে না, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার ঠিক পেছনেই বাংলাদেশের পতাকা রয়েছে। পাকিস্তানের পতাকা তো থাকবেই, সঙ্গে রয়েছে বাংলাদেশের পতাকাও। এবং কামরান সঈদ ইসমানি ঠিক কি বলেছেন, ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি ঠিক কিভাবে দিলেন দেখুন। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा, तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी फौज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। अगर कोई আমি আরো একবার যাব দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, অর্থাৎ যে ছবিগুলো উঠে আসছে, পাকিস্তানের এই যে কামরান সঈদ ইসমানি, তার যে বক্তব্য, এবং বিএনপি যদি সেক্ষেত্রে আসে ক্ষমতায়, মানে যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, মানে পাক মদত কি আরো বাড়বে, এটাই বারবার স্পষ্ট হচ্ছে। পাক মদত এতটা উগ্র হবে না। মানে দেখুন, বিএনপি বারবার বলছি জামাতের শরিক হয়েছিল, এখন হয়তো হতে পারে, কিন্তু এদের মিনিমাম একটা লেভেল আছে। বিএনপির মোটামুটি শিক্ষিত নেতা আছে, তারা আমি বলবো না তারা সব মানে সবাই মানে উগ্র বা সবাই উদারপন্থী, কিন্তু একটা বড় অংশ শিক্ষিত এবং মোটামুটি ভদ্র নেতা। তাদের অ্যাটলিস্ট একটা ইন্টারন্যাশনাল ইমেজের ব্যাপার রয়েছে, এবং তারা যখন ক্ষমতা এসে ভারতের সাথে কিন্তু সরাসরি এতটা টক্করে যায়নি। ভারতের সাথে মধুর সম্পর্ক ছিল না ঠিকই বিএনপির সময়, খুব ওয়ার্ম রিলেশন ছিল না, আবার এত মানে শিথিলতা ছিল না, তিক্ততা ছিল না। ফলত আমার মনে হয়
এতটা উগ্র হবে না, যদিও ও চুক্তি করে বা যেরকম বাংলাদেশের ব্যাপারে পাকিস্তান আকবরী এরকম কমেন্টস করছে, সেটা তো বাংলাদেশের আপেক্ষিক যে স্বাতন্ত্রতা, রাষ্ট্র হিসাবে তাদের যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তাদের যে এন্টিটি, এটা নিয়ে প্রশ্ন উঠবে, সেটা করতে দেবে না বিএনপি বলে আমার ধারণা। তবে এই যে নেতা যিনি বললেন, তারা এরকম পাকিস্তানের বহু নেতা রয়েছেন, তারা সবসময় হুমকি দিচ্ছেন, বাংলাদেশের অনেক নেতা হুমকি দিচ্ছেন, কিন্তু রিয়েলিটি এটাই, যখনই তারা আক্রমণ করেছে, পাকিস্তানের তরফ থেকে ভারতকে আক্রমণ করা হয়েছে প্রতিটা যুদ্ধে, সেটা ফুল ফ্রেজের ওয়ার হোক আর পার্শিয়াল ওয়ার হোক, সেটা কিন্তু বা স্পেশাল অপারেশন হোক, পাকিস্তান কিন্তু হেরেছে। অর্থাৎ একটা পাকিস্তানকে বলা একটা ওয়ারিয়ার স্টেট। ওয়ারিয়ার স্টেট যখন হবে, তাদের এন্টিটি বজায় রাখার জন্য যুদ্ধের কথা বলবে, সন্ত্রাসবাদের কথা বলবে, অস্ত্র বৃদ্ধির কথা বলবে, আর্মামেন্টস এর কথা বলবে, না হলে সেই জাতির অস্তিত্ব টিকে থাকবে না। পাকিস্তান হচ্ছে এরকম একটি রাষ্ট্র। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে একটি যুদ্ধবাজ রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে যুদ্ধবাজ বানাতে চাইছে, বাংলাদেশকে বানাতে চাইছে। দুটো ক্রাইটেরিয়া এদের, একটা হচ্ছে সামরিকীকরণ, সামরিক উপায়, একটা হচ্ছে মানে একটা মিলিটারাইজেশন, আর একটা হচ্ছে মানে মিলিটেন্সি, অর্থাৎ জঙ্গি তৎপরতার মাধ্যমে। সে জঙ্গি মানে পাকিস্তান সাপ্লাই করতে এখন বাংলাদেশকে জঙ্গি সাপ্লাইয়ের দেশ বানাবে, অর্থাৎ প্রচুর জঙ্গি যারা আন্ডারগ্রাউন্ডে ছিল হাসিনার সময়, এখন তারা বাইরে বেরিয়ে এসছে এবং তাদেরকে ট্রেনিং এর দায়িত্ব দেওয়া হচ্ছে আইএসআই এবং পাকিস্তান আর্মিতে। তারা ঘন ঘন বাংলাদেশ যাচ্ছেন। এই যে নেতা পাকিস্তানে দেখলাম, উনি হয়তো আইএসআই এর ঘনিষ্ঠ কোনো ব্যক্তি হবেন বা রিলিজিয়াস মাস্টার্সদের কোনো মানে ঘনিষ্ঠ ব্যক্তি হবেন। সুতরাং এদের খুব পাত্তা দেওয়ার ব্যাপার নেই। এখন আমাদের যেটা করণীয়, আমাদের স্ট্র্যাটেজিটা বোঝা যাচ্ছে না ভারত কেন এতটা নীরব, এতটা বারবার হুমকি দিচ্ছে। অতি নীরবতা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের মানে 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 ফেস লস হচ্ছে, যে বাংলাদেশের মতো ছোট প্রতিবেশী যারা আমরা যাদেরকে স্বাধীনতা দিলাম, আমাদের সামরিক বাহিনী মানে একদম দেবাশিস বাবু, অর্থাৎ যেই পাকিস্তান ত্রাণ সামগ্রী পাঠায় মানে এক্সপায়ার ডেট চলে যাওয়া শ্রীলঙ্কায়, সেই পাকিস্তান আবার ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে। যাই হোক, এই বিষয়ে কিভাবে দেখছেন আমাদের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা? ব্রিগেডিয়ার পিকে সান্যাল তিনি কি বলেছেন, পাশাপাশি কর্নেল আর কে শ্রীবাস্তব তার কি প্রতিক্রিয়া বিষয় শুনুন। বাংলাদেশে যে জবে থেকে মোহাম্মদ ইউনূস এসছে, ওর স্ট্যান্স হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্স, আর বারবার অনেক এরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছে। ওরা বলেছে যে নর্থ ইস্ট স্টেটসকে আমরা আলাদা করে বাংলাদেশের সাথে মিলিয়ে দেবে, এরকম অনেক কিছু বলেছে। তারপরে মিলিটারি ভয় দেখাবার চেষ্টা করছে। আমি একটা কথা বলতে চাই, আমাদের ইন্ডিয়ার যে বিএসএফ আছে না, ওটা বাংলাদেশ মিলিটারিকে কাজ করতে পারে, ওরা এত শক্তিশালী। ইন্ডিয়ান মিলিটারিও দরকার হবে না। কিন্তু যাই হোক, ওরা বলে যাচ্ছে, আমরাও শুনে যাচ্ছি। পাকিস্তান আর বাংলাদেশ যদি একসাথে ইন্ডিয়ার সাথে যদি যুদ্ধ করে, ইন্ডিয়াকে 2 দিন কিংবা 3 দিন লাগবে দুই দেশকে ধ্বংস করার মতো ইন্ডিয়ার কাছে এরকম ক্ষমতা আছে। ওসমানী পাকিস্তান মুসলিম লীগের একটা অনেক ছোট লিডার, ও তো কোনো মন্ত্রী নয়, ওর কোনো পজিশনই নয়। ও তো হঠাৎ ওর একটা কথাটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে, এর মধ্যে কোনো বেশি গুরুত্ব আমরা দিই না, নাম্বার 1। কিন্তু ওর থেকে বেশি বড় জিনিস কি হলো, যে গতকাল রাত্রিবেলা, কালকে চার্চের সামনে কালকে ব্লাস্ট, কালকে কেউ বোমা ফেলে দিয়েছে, যার মধ্যে একজন লোকের মৃত্যু হয়েছে, ঘটেছে। এই ইলেকশন টাইমে পাকিস্তানে উস্কানি, এই গতকাল যে বম ব্লাস্ট হয়েছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস হচ্ছে বাংলাদেশে। এই ইউনূস যে আছেন, ওনার কন্ট্রোলে এখন বাংলাদেশ নেই। দেখুন, ওসমান হাদির মৃত্যুর পর একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশান্ত হয়েছে পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে ওসমান হাদির মৃত্যুর পর তার ভাই বলছেন, সেদেশের নির্বাচন বিঘ্নিত করার জন্যই ওসমান হাদিকে খুন করা হয়েছে, এমনটাই দাবি করছেন তার ভাই। ইউনূসের মুখোশ এক প্রকার খুলে দিয়েছেন তিনি। দাদার মৃত্যুর জন্য ইউনূস সরকার দায়ী, একেবারে সরাসরি এই দাবি ওসমান হাদির ভাইয়ের। আমি একবার যাব দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, অর্থাৎ এই বিষয়টা আগের থেকেই বারবার এই প্রশ্ন উঠছিল, তবে কি 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন বিলম্বিত করাই উদ্দেশ্য? এবার দাবি করে বসলেন ওসমান হাদির ভাই। দেখুন, আমরা যতটা দেখছি প্রবণতা মোহাম্মদ ইউনূসের তরফ থেকে, সেটা হচ্ছে তিনি তো নির্বাচন করতেই চাননি, লিঙ্গারিং করেছিলেন এবং বারবার চাপ সত্ত্বেও তিনি নির্বাচন দিন ঘোষণা করতে চাননি, অবশেষে করেছেন। এখন এই যে ঘটনাগুলো কেন ঘটছে, এটা একটা মানে চক্রান্ত, অর্থাৎ এই যে মানুষকে মিলে দেওয়া এবং গণবিক্ষোভ সৃষ্টি করা এবং ল অ্যান্ড অর্ডারকে মানে চ্যালেঞ্জ জানানো, অর্থাৎ এটা করে প্রমাণ করে দেবেন তিনি যে নির্বাচনের উপযুক্ত পরিবেশ নয় বাংলাদেশে এখন, নির্বাচন বিলম্বিত করা হোক। এবং নির্বাচন কেন করতে চাইছেন না, কারণ তিনি অনেক জামাতের ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন। জামাত কিন্তু ভোট হলে
বাংলাদেশের সংসদে 20-30টা আসনও পাবে না, ঠিক আছে। অর্থাৎ যে নৈরাজ্যের আবহে ভোট হয় তাহলে ভোট দখল হবে, কারণ এই নির্বাচনের দিন যেটা হবে সেটা গণভোটও হবে। সেই গণভোটে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দেবে না, যে তারা গণভোটের সংবিধান সংশোধন করার চেষ্টা করবে, বাংলাদেশের চরিত্রটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। সেখানে আমরা যাদেরকে দেখতে পাই, ওই যে উগ্রপন্থী মানুষগুলো রাস্তায় নামছে, মানুষকে মারছে, হুমকি দিচ্ছে। কালকে ঢাকা ইউনিভার্সিটিতে দেখলাম মধুর ক্যান্টিন হামলা চালিয়েছে। এই যে মানে এদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাই, এরা অ্যাকচুয়ালি সাধারণ মানে কি শান্তিপ্রিয় মানুষ নয়, এরা হচ্ছে রেডিক্যাল ফোর্স। এবং এই ফোর্সটা কিন্তু খুব সংখ্যায় বেশি না, কিন্তু ভিজিবল এবং পাওয়ারফুল। তারা মারতে পারে বা মরতে পারে। একদম দেবাশিস বাবু, এবং ওপার বাংলার পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, অশান্ত পরিস্থিতি আর কতদিন থাকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাই। দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। এবং দেখুন, এই পরিস্থিতিতে একেবারে বিভিন্ন সীমান্ত এলাকায় কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে একেবারে জারি করা হয়েছে নাইট কারফিউ। ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং 4096 কিলোমিটার জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ। এবং ওপার বাংলায় উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখেছি, এপার বাংলায় প্রতিবাদের আঁচ। এবং এক্ষেত্রে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, পাশাপাশি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, তার কি প্রতিক্রিয়া দেখুন। আন্দোলনের ভাষা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এটা তো রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিবাদ করছেন। সবাই তো বিজেপির কর্মী নন। এখন কে কিভাবে প্রতিবাদ করবেন সেটা তাদের ব্যাপার, তবে প্রতিবাদ তো হওয়া উচিত। সাম্প্রতিককালে যে দৃশ্য আমরা বাংলাদেশে দেখলাম, সেই দৃশ্য পশ্চিমবঙ্গে আগামী দিনে ঘটতে চলেছে, এটাই মানুষ মনে করছে এবং মনে করাটা স্বাভাবিক। কারণ বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, আর এখানে মালদায় শাসক দলের ছাত্রনেতা রবীন্দ্রনাথের প্রতিমা ছবি জ্বালিয়ে দিচ্ছে। বাংলাদেশ যেন না হয়ে যায়, বাংলাদেশ হতেও দেবো না। শরীরের শেষ বিন্দু অবধি রক্ত থাকলে সেটা হতে দেবো না। কিন্তু এটা খুব আশ্চর্য যে বাংলাদেশে হচ্ছে, এখানে লোকে প্রতিবাদ করছে, তাকে ধরে পুলিশে পেটাচ্ছে। এটা ইট ইজ আনবিলিভেবল, নট সিন এনিওয়্যার ইন দিস কান্ট্রি। আজকে নতুন নাকি? এটা যাদেরই ধরে তাদেরই এগেন্স্টে ওরা ফলস কেসেস দেয়, যাতে ওদের বেল না হয়। তবে আমি মনে করি যে জাজ মহাশয় ওটাকে ভালোভাবে বিচার করে ডেফিনেটলি হি উইল সি টু দিস। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, তাদের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। এবং তার পাশাপাশি দেখুন, সাম্প্রতিককালে যে পরিস্থিতি তৈরি হয়েছে ওপার বাংলায়, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা নেওয়া হচ্ছে, সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে এদেশের তরফ থেকে, ভারতের তরফ থেকে। এবং ইতিমধ্যেই 23শে ডিসেম্বর রাত থেকেই কার্যকর নাইট কারফিউ। ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মেঘালয় এবং ত্রিপুরা সীমান্তে জারি নাইট কারফিউ। ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে বড় সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। 4096 কিলোমিটার জুড়ে হাই অ্যালার্ট জারি। বিএসএফ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ। ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে জারি নাইট কারফিউ। ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে বড় সড় পদক্ষেপ। 4096 কিলোমিটার জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। একদিকে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতেই এপার বাংলা তথা গোটা ভারতবর্ষের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে, এবং যে বিষয়ে জানতে চাইবে, ওপার বাংলা উত্তপ্ত, এপার বাংলায় প্রতিবাদী ঝড় উঠেছে প্রতিবাদের, এবং বিভিন্ন জায়গায় সনাতন ধর্মে যারা প্রতিবাদে নেমেছেন, কিছু ক্ষেত্রে তারা আহত হয়েছেন। সে বিষয়ে মুখ খুলেছেন শ্রমিক ভট্টাচার্য এবং মিঠুন চক্রবর্তী। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া? না, যে ঘটনা ঘটেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই সংখ্যালঘু কথাটা এনারাও এড়িয়ে গেছেন। সংখ্যালঘু বাংলাদেশে হিন্দু, তাদের উপর অত্যাচার হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং চিন্তার উদ্বেগের বিষয়। তাই নিয়ে প্রতিবাদ হবে, সেটাও স্বাভাবিক। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রক কি করছে। এটা দুটো রাষ্ট্রের ব্যাপার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিদেশ নীতির অনুযায়ী এটা কেন্দ্র সরকার, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা উচিত এই বিষয় নিয়ে। সেই বিষয়ে চুপ থেকে ভারতবর্ষের অন্তর্গত একটা রাজ্যকে বাংলাদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার উদ্দেশ্যে, এবং সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
এটা ভারতবর্ষের সুরক্ষা এবং সার্বভৌমত্বের জন্য আঘাত। বিজেপি নেতৃত্ব সামান্য রাজনীতির স্বার্থে তারা দেশের কথা না ভেবে এইভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন একের পর এক। এর সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে নিতে হবে এবং এই পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়ে আমরা তো বলছি যে বিদেশ নীতি যা কেন্দ্র সরকার নেবে আমরা তার সঙ্গে আছি। সুতরাং বিষয়টি দুটি দেশের মধ্যে তারাই দেখবেন। ধন্যবাদ আপনাকে। তৃণমূল